আসসালামু আলাইকুম। প্রতিদিন গল্প শুনে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকেই অভিনন্দন ও ভালোবাসা জানাই। শুরু করতে যাচ্ছি আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে ফারজানা মনি, সিজন ৩, পর্ব ১ থেকে ৫। টিম টিমাটিম টিম, মরিচ গাছে হাঁসের ডিম। টিম টিমাটিম টিম, বাজারে বেচবো সেই ডিম। এই অদ্ভুত গানটি মনের সুখে গাইতে গাইতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে টিউশনে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল চিধা। ঠিক তখনই বলে চিৎকার দিয়ে মেয়েটা মেঝেতে বসে পড়ল। সামনে তাকিয়ে দেখলো একজোড়া পা, সেই পায়ে পরা চকচকে কালো জুতো। এবার চিদা খানিকটা ভ্রু কুঁচকে মাথা তুলে আস্তে আস্তে উপরে তাকালো আর মনে মনে ভাবলো, পাপা তো এই সময় বাড়িতে আসার কথা না। তারপর ভাবনা ভেঙে ভালো মতো করে তাকিয়ে দেখল, ইয়া লম্বা এক যুবক, কালো শার্ট আর চোখে সানগ্লাস লাগিয়ে কটমট করে এদিকেই তাকিয়ে আছে। চিদা বুঝল না তার দিকে এভাবে তাকানোর কারণ। সে হাত ঝাড়তে ঝাড়তে মেঝে থেকে উঠে দাঁড়ালো। তারপর যুবকের সামনে হাত দিয়ে তুই বাজিয়ে বলল, এই যে হ্যালো, মিস্টার রক্তচোষা বাদল, এভাবে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে চোখ দিয়ে আমার শরীরের রক্ত চুষে খাচ্ছেন। যুবকটি মনে হয় এবার আরেকটু বেশি রেগে গেল। কিছু বলার আগেই সিধা আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে আবারও বলল, এভাবে কটমট করে তাকানোর কিছুই নেই। আপনি নিশ্চয়ই ডেলিভারি ম্যান, যা দিতে এসেছেন তা দিয়ে বের হন আমাদের বাড়ি থেকে। যুবকটি খপ করে সিধার আঙ্গুল ধরে ফেলল। তারপর চোয়াল শক্ত করে বলল, জাস্ট শাট আপ। এত বছরে একটুও পাল্টাসনি, আর একটাও বাজে কথা বললে থাপড়ে তোর সাদা মোলার মতো চেহারা লাল বানিয়ে দেব। সিধা এমন কর্কশ কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো। তারপর কিছু বলবে এমন সময় তার পেছন থেকে শব্দ ভেসে এলো মালিহা খানের। আরে, আহিয়ান দাদুভাই। আহিয়ানের নাম কানে আসতেই সিধা চোখ বড় বড় করে সামনে তাকালো। মনে মনে বলল, তাই তো বলি, এ তল্লাতে আর কে আছে যে আমাকে সাদামুলা বলে ডাকবে। সিধা আহিয়ানকে কিছু বলবে তার আগেই আহিয়ান সিধাকে কোনো রকম পাত্তা না দিয়ে বাড়ির ভেতরে ঢুকে তার দাদু মালিহা খানকে জড়িয়ে ধরল। মালিহা খান তো এত বছর পর আহিয়ানকে সামনাসামনি দেখে খুশিতে কেঁদেই দিলেন। তারপর চোখ মুছতে মুছতে বললেন, কেমন আছিস দাদু ভাই? আর তোর পাপা মাম্মাকে কেন নিয়ে আসলি না? ঠিক তখনই দরজার সামনে থেকে একসাথে কয়েকটি কণ্ঠ ভেসে আসলো, সারপ্রাইজ! মালিহা খান সেদিকে তাকিয়ে দেখলেন আবির, মেঘ, আহিয়া, আদি, আদির বউ রাই এবং তাদের ৩ বছরের ছোট্ট মেয়ে আদিবা দাঁড়িয়ে আছে। মালিয়া খান একসাথে ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সবাইকে দেখে খুশিতে চিৎকার করে বাকি সবাইকে ডাকা শুরু করলো। খুশি তো হওয়ারই কথা। দীর্ঘ ১২ বছর আগে খান বাড়ির এই অর্ধেক সদস্য লন্ডনে পাড়ি জমিয়েছিল। তারপর আর সপরিবারে একসাথে হয়ে ওঠা হয়নি। আদিকে মিমের বিয়ের ১ মাসের মাথায় লন্ডনে পাঠানো হয়। গত কয়েক বছর আগে অবশ্য আদি একবার দেশে ফিরে এসেছিল। শুধু আদি একা নয়, আহিয়ান ও আহিয়াবাদের সবাই এসেছিল আদির বিয়ে উপলক্ষে। মেঘ আবিরের ছেলে মেয়ে না আসায় খান বাড়ির সকলে অনেক আফসোস করলেও সেদিন খুব বেশি খুশি হয়েছিল চিদা খান। চিদা হলো তানভীর বন্যার একমাত্র আদুরে মেয়ে। চিদার সাথে আহিয়ার খুব মিষ্টি সম্পর্ক, কিন্তু আহিয়ানের সাথে চিদার সবসময় ঝগড়া ও মারামারি বেশি হয়। চিদা একটু বেশি কথা বলে, যেটা আহিয়ানের কখনোই পছন্দ ছিল না। তাছাড়া জন্মের পর থেকে যে ১০ বছর খানবাড়িতে কাটিয়েছে, সে ত্রিধাকে সুযোগ পেলেই থাপ্পড় মারত। তাও ত্রিধা আহিয়ানের সামনে গিয়েই বকবক করত। মালিয়া খানের ডাক শুনে নিচতলা ও দোতলার সবাই বেরিয়ে এলো। বন্যা তো মেঘকে দেখে খুশিতে জাপটে ধরল। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান আজকে প্রচুর খুশি। অনেক বছর পর আবারও খানবাড়ি পরিপূর্ণ হলো। আবির তার আম্মু, মামুনি ও কাকিয়াকে সালাম করলো। মালিহা খান তো ছেলেকে ধরে কান্নায় ভেঙে পড়েছে। আবির মাকে শান্ত করতে বলল, আম্মু, এভাবে কান্না করো না প্লিজ। এভাবে কান্না করলে কিন্তু আমি আবারও লন্ডনে ফেরত যাব। মালিহা খান কাঁদতে কাঁদতে বলল, আর যদি কান্না বন্ধ করি? আবির হাসতে হাসতে বলল, তাহলে ভাবছি শুধু আহিয়ান ও আহিয়াকে ফেরত পাঠাবো, আর আমরা সবাই থেকে যাব তোমাদের কাছে। বাড়ির ৩ কর্ত্রীর খুশি দেখে কে? সবার চোখে পানি। কিন্তু এই কান্না কোনো কষ্টের নয়, এটা আনন্দের কান্না। আমি ভাবতে পারছি না, আমাকে সবাই এত সহজে ভুলে গেল। কথাটি কানে আসা মাত্রই সকলে সেদিকে তাকালো। দেখলো আহিয়া অভিমানী দৃষ্টি নিয়ে সকলের দিকে তাকিয়ে আছে।
হালিমা খান এগিয়ে গিয়ে বলল, আমার নানু ভাইকে কি আমরা বলতে পারি? বলেই আহিয়াকে বুকে জড়িয়ে নিল। আহিয়ান একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর চিধা একটু পর পর কটমট করে তার দিকেই তাকাচ্ছে। মনে মনে ভাবছে, এই বাদরটা এত লম্বা কিভাবে হলো? এই রক্তচোষা বাদরের সাথে ছোটবেলায় আমি ঝগড়া করে পারিনি, ঠাস ঠাস থাপ্পড় মেরে দিত। আর এখন তো এত লম্বা হয়ে গেছে, এখন তো তার সাথে ঝগড়া করে আরো পারবো না। ছেলে মেয়েদের লেখাপড়ার কথা ভেবে ওদের নিয়ে 12 বছর আগে বিদেশে গিয়েছিলি। তখন ওরা ছোট ছিল, একা থাকতে পারতো না, তাই তোদের যেতে দিয়েছিলাম। কিন্তু এখন ওরা বড় হয়েছে, এবার ওরা দুজন একাই ফিরে যাবে। তুই, মেঘ, আদি ও রাইকে এবার আর যেতে দিচ্ছি না। মালিহা খানের কথা শুনে আবির মেঘ মৃদু হাসল। আবির বলল, বলেছি তো আম্মু, এবার আর আমরা যাচ্ছি না, একেবারেই চলে এসেছি খানবাড়িতে। বন্যা ফোন হাতে কাকে যেন কল দিচ্ছিল। মেঘ ফোনটা কেড়ে নিয়ে বলল, দেখ বেবি, ভুলেও এই কাজ করবি না। আমি চাই ভাইয়া বিকেলে বাড়ি এসেই আমাদেরকে দেখে অবাক হোক। তারপর মেঘ আবারও সকলের দিকে তাকিয়ে বলল, বড় আব্বু, আব্বু ও কাকামণিকে কেউ বলবে না আমরা যে এসেছি। মেঘের এখনো বাচ্চামি কথা শুনে সবাই এক দফা হাসল। মেঘ হঠাৎ লক্ষ্য করল, এখনো দরজার সামনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে ত্রিধা। মেঘ ইশারা দিয়ে ডাকতেই ত্রিধা গিয়ে মেঘকে জাপটে ধরল। মেঘ ত্রিধাকে আদর করে কপালে চুমু দিয়ে কুশলাদি বিনিময় করল। আহিয়ান বিরক্ত হয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ত্রিধা সেটা দেখে মুখ ভেঙচি দিল। বড় আম্মু, কোলে কোলে। 3 বছরের আদিবার ভাঙা ভাঙা কণ্ঠস্বর শুনে মেঘ সেদিকে তাকালো। দেখলো আদিবা কোলে উঠতে চাইছে। এটা আজ প্রথম দিন নয়, বাহিরের দেশে যখন ছিল তখনও যদি দেখতো অন্য কাউকে মেঘ আদর করছে, ঠিক তখনই আদিবা মেঘের কোলে চড়ে বসতো। আদি মৃদু হেসে আদিবাকে কোলে নিতে চাইল, কিন্তু আদিবা হাত সরিয়ে দিয়ে বলল, যাব না, পাপার কাছে আমি যাব না। ওর অভিমান দেখে উপস্থিত সকলেই হেসে দিল। রাই এসে বলল, মাম্মার কোলে এসে প্রিন্সেস। কিন্তু আদিবা ওর মায়ের হাতটাও সরিয়ে দিল। মেঘ এসে আদিবাকে কোলে নিয়ে আদর করলো। আদিবা খিলখিলিয়ে হেসে বলল, আমার বড় আম্মু। সবাই আবারও হেসে দিল। মারিয়া খান সকলের উদ্দেশ্যে বলল, সবাই রুমে যা, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নাস্তার ব্যবস্থা করছি। আবির মেঘ দ্বিতীয় তলায় তাদের রুমের দিকে গেল। আদি ও রাই আদিবাকে নিয়ে গেল তাদের রুমে। আদির রুম এখন দ্বিতীয় তলায় শিফট করা হয়েছে। দ্বিতীয় তলার একটা রুম ঠিক করা হয়েছে আদির জন্য। আহিয়ান বলল, আমি কোন রুমে যাব দাদু? মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান সজোরে হেসে উঠলেন। হালিমা খান মজা করে বলল, কেন নানু ভাই, তুমি আমার সাথে থাকবে? আহিয়ান ঠোঁটে মৃদু হাসির রেখা টেনে বলল, তাহলে তো ভালোই হবে, এবারে ছুটিতে নানু ভাইয়ের বিয়ে খাওয়া যাবে। হালিমা খান চোখ বড় বড় করে বললেন, মানে? আহিয়ান ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলল, তুমি যদি আমার সাথে ঘুমাও তাহলে আমার নানু ভাই তো একা হয়ে যাবে। নানু ভাইয়ের জন্য তো একটা সঙ্গী দরকার, তাই না? এবার হালিমা খান আহিয়ানের কান টেনে ধরে বলল, অনেক বড় হয়ে গেছিস তাই না? আ মেজগিন্নি ব্যথা পাচ্ছি। এই ঘটনা দেখে চিদা মিটিমিটি হাসলো আর মনে মনে বলল, ঠিক করেছো দাদু, আর একটু দাও বদমাসটাকে। মালিয়া খান হেসে বলল, মেজগিন্নিকে পেয়ে তো বড় গিন্নিকে ভুলেই গেছিস। আহিয়ান হালিমা খানের হাত থেকে নিজের কান ছাড়িয়ে বলল, আমি আমার কোনো গিন্নিকেই ভুলিনি, বিদেশের মাটিতে 3 গিন্নিকেই অনেক মিস করেছি। এবার আকলিমা খান কাছে এসে বলল, কদিন পর বিয়ে করলে তো আমাদের 3 গিন্নিকেই ভুলে যাবি। তখন সারাক্ষণ ছোট গিন্নির কথায় উঠবে আর বসবে। এবার সকলেই হেসে দিল। সিদা মুখ ভেঙে আস্তে আস্তে বলল, এই রক্তচোষা বাদলকে কে বিয়ে করবে? আর যদিও কেউ বিয়ে করে সে নিশ্চয়ই কোনো বাদরি হবে। পাশ থেকে আহিয়া বলল, এই চিধা, তুই কি আর মানুষ হবি না? অবশ্য একটা কথা ঠিকই বলেছিস। আহিয়ার পুরো কথা শেষ হওয়ার আগেই চিদা ভাব নিয়ে বলল, আমি সবসময় ঠিকই বলি, বলো আপু। আহিয়া চিদার কপালে একটা টোকা দিয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, ভাইয়ার কপালে তোর মতো একটা বাদরিই জুটবে। চিদা আহিয়ার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, আপু, তুমি কি আমার ইনডিরেক্টলি বাদরি বললে? ওদের কথার মাঝেই মালিহা খান আহিয়ান ও আহিয়ার উদ্দেশ্যে বলল, তোমরা 3য় তলার রুমে যাবে। তোমাদের দাদু তোমাদের জন্য 3য় তলার কাজ কমপ্লিট করেছে, যাতে তার নাতি নাতনিরা দেশে আসার পর কোনো অসুবিধা না হয়। আহিয়ান বলল, থ্যাংক ইউ বড় গিন্নি। তারপর আহিয়ান ও আহিয়া লাগেজ হাতে সিঁড়ি বেয়ে উঠল উপরে।
আজ সিধা ঘড়ির দিকে এক নজর তাকিয়ে দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে কোচিং এর উদ্দেশ্যে। পেছন থেকে হালিমা খান বারবার বলল, আস্তে যা। মালিয়া খান হেসে বলল, ওকে বলে লাভ নেই। ও ছোটাছুটি লাফালাফি কমানো আমাদের কাম্য নয়। মেয়েটা একদম মেঘের মতো হয়েছে। মেঘও একসময় সারা বাড়িতে এমন দৌড়ে বেড়াতো। হাকিমা খান রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, আপা রক্ত কথা বলে। ফুপির মতো চঞ্চল, আবেগী ও দুষ্টু হয়েছে। মুখে প্রচুর মায়া, ঠিক যেমন মেঘের ছোটবেলায় ছিল। এবার হালিমা খানও রান্নাঘরের দিকে এগিয়ে গেল। বলল, মেয়েটা এত বছর দূরে ছিল, কিন্তু তিদার মাধ্যমে আমি যেন ওর ছোটবেলা দেখতে পেয়েছি। আজ খানবাড়ির তিন কলতির মুখেই প্রশান্তির হাসি। উপরে গিয়েই আহিয়ান ও আহিয়া পড়ল কনফিউশনে। প্রতিটা রুম খুব সুন্দর করে সাজানো। আহিয়া বলল, ভাইয়া এই রুমগুলোতে কি কেউ থাকে? সুন্দর করে সাজানো দেখো। আহিয়ান বলল, আমি কি করে বলবো কেউ থাকে কিনা? দাদুরা তো কেউ বললই না কোন রুমে যাব। আহিয়া একটু মুচকি এসে বলল, ভাইয়া চলো দুইজন দুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর নিচে গিয়ে জানা যাবে কোন রুমের কথা বলেছে দাদু। আহিয়ানের শরীর অনেক ক্লান্ত লাগছে, তাই সে আর কিছুই বলল না। ঢুকে পড়ল একটা রুমে। তার দেখাদেখি পাশের রুমে গেল আহিয়া। আহিয়ার কাছে রুমটা অনেক ভালো লেগেছে। চারদিকটা একবার দেখে ঢুকলো ওয়াশরুমে ফ্রেশ হতে। এদিকে আহিয়ান রুমের ভেতরে ঢুকেই খুঁজে খুঁজে রুমের লাইট অন করলো। প্রথমেই চোখে পড়লো বিছানার ওপর বড় একটা টেডি। রুমের দেয়ালে দেয়ালে কার্টুন ও ফুলের ছবি। হঠাৎ চোখ গেল ব্যালকনির দিকে। আহিয়ান এগিয়ে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে লক্ষ্য করলো খান বাড়ির প্রধান বড় গেটটি এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। সেখান থেকে এসে আর কিছু না ভেবে ওয়াশরুমে ঢুকে দীর্ঘ একটা শাওয়ার নিয়ে নিল। শরীর তার বড্ড ক্লান্ত। রুমটাতে মেয়েলি মেয়েলি স্মেল আসছে। আহিয়ান একবার ভাবলো, এটা কি কোনো মেয়ের রুম? তারপর আবারও ভাবলো, দাদু তো বলেছে তৃতীয় তলার রুমগুলো নতুন করেছে। তার মানে এখনো এখানে কেউ থাকে না। ক্লান্তিতে তার অনেক মাথা ব্যথা করছে। তাই আর কিছু না ভেবে গায়ে এলিয়ে দিল বিছানায়। অন্যদিকে দ্বিতীয় তলার মেঘ নিজেদের রুমটাকে ঘুরে ঘুরে দেখছে। নিজের পুরনো জিনিসগুলোকে স্পর্শ করছে। হ্যাঁ, এই রুমেই তো সে কাটিয়েছে বিয়ের পর থেকে একটানা 11টি বছর। এই রুমেই তো আছে তার আবির ভাইয়ের সাথে কাটানো হাজারো পুরনো স্মৃতি। দেখতে দেখতে কতগুলো বছর চলে গেছে। সম্পর্কগুলো এখনো আগের মতোই আছে। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই মেঘ সেদিকে তাকালো। দেখলো আবির কাঁধে হাত রেখেছে। মেঘ আবিরের বুকে মাথা রাখলো। আবির মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত কি দেখছো? মেঘ বলল, দেখছি আপনি, আমি ও আমাদের সংসারটাকে, যেটা রেখে গিয়েছিলাম দীর্ঘ 12 বছর আগে। দেখুন, সবটা আগের মতোই আছে। আবির মৃদু হেসে বলল, হুম, তোমার জন্য আজীবন সবকিছু আগের মতোই থাকবে। আমি রাখবো ইনশাল্লাহ। মেঘ আবিরকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, রুমটা এখন আবার আগের মতো শূন্য হয়ে গেছে বলুন, যখন শুধু আপনি আর আমি ছিলাম তেমন। সময় কত দ্রুত চলে যায়। ছেলে মেয়েগুলো বড় হয়ে গেল। আবির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হুম, সময় কি কারোর জন্য থেমে থাকে বলো? এবার মেঘও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এদিকে আদিবা পুরো রুমে ছোটাছুটি করছে। আদি গোসল সেরে বেরিয়ে দেখলো রায় আদিবাকে ধরার জন্য পিছনে ছুটছে। আদিবা ছুটে গিয়ে আদির দুই হাঁটু জড়িয়ে ধরে আদো আদো কণ্ঠে বলল, পাপা বাঁচাও বাঁচাও, পেছনে পুলিশ আসছে। আদি মেয়েকে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলল, কোথায় পুলিশ মাম্মাম? আদিবা আঙ্গুল তাক করে দেখিয়ে দিল রায়ের দিকে। রাই তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সেটা দেখে আদি হাসতে হাসতে মেয়েকে নিয়ে বিছানার কোণে বসলো। রাই একটু রাগী কণ্ঠে বলল, দেখলে তোমার মেয়ে আমাকে পুরো ঘর ছোটাছুটি করিয়েছে। আদিবা ভ্রু বাঁকিয়ে বলল, মিথ্যা পাপা, আমি ছোটাছুটি করাইনি, মাম্মাম আমাকে ধরার জন্য ছুটেছে। আদি হাসতে হাসতে রাইকে বলল, তুমি গিয়ে গোসল করে নাও, আমি মেয়েকে সামলাচ্ছি। তোমাদের বাপ মেয়েকে সামলাতে সামলাতে আমি পাগল হয়ে যাব। বলতে বলতেই রাই ওয়াশরুমে চলে গেল। বিকেল 4টা বেজে 30 মিনিট। একটু আগেই খান পরিবারের সকল সদস্য একসাথে দুপুরের খাবার খেয়েছে। সচরাচর তারা এত দেরিতে খাবার খায় না। আবির, মেঘ, আদি, রাই ও তাদের ছেলে মেয়ে দুপুরের দিকে খানবাড়িতে পৌঁছায়। ওদেরকে দেখে মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ও বন্যা দুপুরে খাবার খায়নি।
ওদের সাথে খাবে বলে। একটু আগে সবাই একসাথে খেতে বসলেও আহিয়ান নিচে নামেনি। আহিয়া গিয়েছিল ডাকতে, কিন্তু সে জানিয়েছে এখন খাবে না, ঘুমাবে। তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। আবির ২ টা লাগেজ খুলল। সেখান থেকে বের হয়ে এলো অনেকগুলো গিফট বক্স। আবির একে একে সকলের গিফটগুলো এগিয়ে দিল সামনে। মেঘ ও রাই সেই গিফটগুলো সবার হাতে দিল। আবির বড় একটা গিফট বক্স নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তারপর মেঘকে প্রশ্ন করল, এটা কার তুমি কি জানো? মেঘ কিছু বলার আগেই আহিয়া বলল, পাপা, এটা ত্রিধার। আমি ওর পছন্দের সকল কিছু এটাই সাজিয়েছি। আবির একটু মৃদু হেসে বলল, তাহলে এটা নিয়ে তোমার কাছেই রাখো। সিধা বাড়ি ফিরলে দিয়ে দিও। আহিয়া বক্সটাকে নিজের হাতে নিল। ঠিক তখনই বাড়িতে ঢুকলো ত্রিধা। ড্রয়িং রুমে এত মানুষ দেখে ছুটে আসলো এদিকে। এসে মেঘ আবিরের মাঝখানে বসে পড়ল। মেঘ ত্রিধার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, লেখাপড়া কেমন চলছে আম্মু? ত্রিধা বলল, খুব ভালো ফুপি। বন্যা পাশে দাঁড়িয়ে বলল, ফুপিকে তো লেখাপড়ার কথা বললে, আর সারাদিন যে বাদরামি করো সেটা বলো। মায়ের মুখে এই কথা শুনে ত্রিধা কাঁদো কাঁদো মুখ নিয়ে মেঘের দিকে তাকালো। মেঘ সেটা দেখে বন্যার দিকে তাকিয়ে বলল, দেখ বেবি, আমার মেয়েটাকে একদম তুই বকা দিবি না। এবার বন্যা বলল, এটাকে নিয়ে যা তোর সাথে। দেখবি কয়েকদিন পরেই পাগল হয়ে গেছিস ওর জ্বালায়। সিধা এবার আবিরের দিকে তাকিয়ে বলল, দেখলে বড় পাপা, এই বাড়িতে কেউ আমাকে তোমার মতো ভালোবাসে না। আবির এবার চিদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি আমার কাছে থেকে যাও আম্মু। আমি যদি আবার লন্ডনে ফিরে যাই, তাহলে এবার তোমাকেও নিয়ে যাব। তোমার আব্বুকে তো বহু বছর আগেই বলেছিলাম আমাদের সাথে তোমাকে দিয়ে দিতে, কিন্তু ও নাকি তোমাকে ছাড়া থাকতে পারবে না। চিদা হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে আবিরের হাতটা জড়িয়ে ধরে বলল, বড় পাপা, জানো, তুমি আর ফুপি ছাড়া আমার পাপাও আমায় খুব 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 ভালোবাসে। বন্যা ত্রিধার কান টেনে ধরে বলল, সেটা কি তোমার এখন মনে পড়েছে? ত্রিধা হালকা চিৎকার দিয়ে বলল, আউ, ব্যথা পাচ্ছি মাম্মাম। বন্যা কানটা আরেকটু জোরে টান দিয়ে বলল, ব্যথা পাওয়ার জন্যই ধরেছি। এবার মেঘ বন্যার হাতে চিমটি কেটে বলল, এই বেবি, আমার মেয়েকে ছাড় বলছি। ভাইয়া আসলে আজকে তোর নামে নালিশ দেব। বন্যা ত্রিধার কান ছেড়ে বলল, কয়েকদিন যাক, তারপরে বুঝবি ও কি জিনিস। ওর কথা শুনে সবাই হেসে দিল। এবার আহিয়া এগিয়ে এসে ত্রিধার হাতে গিফট বক্স দিল। ত্রিধা তো মহা খুশি। হাসি হাসি মুখ নিয়ে জিজ্ঞাসা করলো, এই গিফট বক্সে কি আছে আপু? আহিয়া বলল, এখন তো বলবো না, রুমে গিয়ে দেখ। ত্রিধা খুশিতে অধৈর্য ভঙ্গিতে বলল, ঠিক আছে আপু, আমি এক দৌড়ে যাব, আরেক দৌড়ে আবার আসব। মাঝখানে শুধু বই খাতাগুলো রেখে গিফটটা দেখব। আহিয়া হেসে বলল, ঠিক আছে, যা, সাবধানে যাস, দৌড়ে পড়ে যাস না। ত্রিধা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, অষ্টাদশী কন্যা। আবির, মেঘ, আহিয়ান, আহিয়া, আদি ও মিম যাওয়ার পর বাড়িটা অনেক শূন্য হয়ে গিয়েছিল। ছোট সদস্যদের মধ্যে একমাত্র রয়ে গিয়েছিল তানভীর, বন্যা ও তাদের একমাত্র আদরের মেয়ে ত্রিধা। ত্রিধা সারাক্ষণ পুরো বাড়ি মাতিয়ে রাখে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান ও তাদের কর্ত্রীদের এই বুড়ো বয়সে একমাত্র খুশির কারণ এই ত্রিধা। তাছাড়া তানভীরের আদরের রাজকন্যা। ত্রিধার জন্মের পর তানভীর ও বন্যা দ্বিতীয় সন্তানের কথা কখনো মাথায় আনেনি। ত্রিধার এত দুষ্টুমির জন্য বন্যা অনেক সময় শাসন করতে চাইলেও ও দাদা দাদির জন্য পারে না। ওনাদের একটাই কথা, এই বয়সে মেয়ে একটু চঞ্চল থাকবেই, এতে দোষের কিছু নেই। তাছাড়া ত্রিধা তো বাহিরে কারোর সাথে এত দুষ্টুমি করে না, লেখাপড়াও করে গার্লস কলেজে, তাহলে সমস্যা কি? বন্যা প্রতিবার ওনাদের যুক্তি শুনে হতাশ হয়। তবে একটা কথা সত্যি, খানবাড়ির সম্মান নষ্ট হবে এমন কোনো কাজ ত্রিধা কখনোই করেনি। বিকেলে স্নিগ্ধ বাতাস সনসন করে ব্যালকনি দিয়ে রুমে ঢুকছে। ত্রিধা নিজের রুমের দরজাটি ধাক্কা দিতেই লক্ষ্য করলো ভেতরে অন্ধকার। ব্যালকনি দিয়ে আবছা আলো প্রবেশ করছে। সেই আধো আলোতে সবকিছু কিছুটা স্পষ্ট। ত্রিধা গিফট পেয়ে এতটাই খুশি যে রুমের লাইট অন না করেই ব্যালকনির দিকে গেল। তাছাড়া গিফট পেতে কার না ভালো লাগে। ব্যালকনিতে ছোট্ট একটা দোলনা রাখা, যার আশেপাশে ছোট ছোট ফুল গাছ। ত্রিধা দোলনায় বসে বক্সের রঙিন র্যাপিং পেপারগুলো ছিঁড়তে লাগলো। দেখলো গিফট বক্সে রয়েছে 5টা গোল গাউন। প্রতিটার কালার এতই সুন্দর, ত্রিধা তো এই ড্রেসগুলো পরার লোভ সামলাতেই পারছে না।
বক্সের একপাশে চোখ যেতেই লক্ষ্য করল অনেকগুলো কসমেটিক্স, জুয়েলারি সেট এবং অনেকগুলো বিদেশি চকলেট। ফ্রিদা খুশিতে নিজেকে আর আটকে রাখতে না পেরে সেখান থেকে একটা লাল ড্রেস হাতে নিয়ে তারপর মুখে একটা চকলেট পুরে দিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। প্রথমে ভেবেছিল আগের ড্রেসটা পাল্টে নতুন ড্রেসটা ট্রায়াল করে দেখবে। পরে ভাবলো কোচিং থেকে এসে নিজের গায়ে কেমন জানি ধুলো ধুলো লাগছে। তাই ফ্রিদা শাওয়ার নেওয়ার সিদ্ধান্ত নিল। দীর্ঘ একটা শাওয়ার নিয়ে বাহিরে এসে যখন আয়নার সামনে দাঁড়ালো তখন লক্ষ্য করলো আয়নায় তো তাকে দেখা যাচ্ছে না। সে ২ মিনিট ভাবল। তারপর নিজের মাথায় নিজেই একটা চাটি মেরে বলল, ইস! ত্রিধা, তুই কি বলদ! রুমের লাইটটা না জ্বালালে নিজেকে দেখতে পাবি কি করে? বলতে বলতে এগিয়ে গিয়ে রুমের লাইট অন করল। হঠাৎ চোখ গেল বিছানায়। কেউ খালি গায়ে উপুড় হয়ে শুয়ে আছে। ত্রিধা খানিকটা ভয় পেয়েও সামনে এগিয়ে গেল। চোখে মুখে লাইটের আলো লাগায় যুবকটি হালকা নড়েচড়ে ওঠে। আস্তে আস্তে বিরক্ত কণ্ঠে বিড়বিড় করে বলে, উফ আহিয়া! লাইটটা অফ করে কি বলবি বলে যা। আহিয়ানের কণ্ঠ শুনে সিদ্ধার্থ চোখ কপালে ওঠার উপক্রম। মনে মনে বলল, এই রক্তচোষা বাঁদর আমার রুমে কি করে? তারপর মনে মনে আরো কিছু ভেবে শয়তানি হাসল আর বলল, বিদেশি বাঁদর একটা। দুপুরে তো আপনার চোখ আর ঠোঁট অনেক চলছিল তাই না? ওয়েট, এটা বন্ধ করার ব্যবস্থা করছি। বলেই ত্রিধা এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। সেখান থেকে একটা কাজল, একটা মেকআপ বক্স ও একটা লাল টুকটুকে লিপস্টিক বের করলো। লিপস্টিকটা হাতে নিয়ে নিজের ঠোঁটে একটু লাগাতে লাগাতে বলল, আজ আপনার মুখটা এত সুন্দর করে সাজাবো যাতে আমাকে দেখলে আপনার মুখটা আর না চলে, মিস্টার মাহাদীপ খান আহিয়ান। সিধা পা টিপে টিপে এগিয়ে গেল বিছানার দিকে। আস্তে আস্তে বিছানায় উঠে বসলো। তারপর আহিয়ানের মুখটা হালকা করে ধরে নিজের দিকে ঘুরিয়ে যেই না মেকআপটা ছোঁয়াবে, ঠিক তখনই আহিয়ান সিধাকে ঘুরিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজে ওর উপর উপর হয়ে গেল। আকস্মিক ঘটনায় সিধা খানিকটা ভয় পেয়ে গেছে। ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে। আহিয়ান দেখল ভয়ে মেয়েটা লাল টুকটুকে ওষ্ঠাধর তিরতির করে কাঁপছে। চোখে মুখে এখনো সদ্য গোসলের পানির ছিটে বিকেলের নরম আলোয় ঝলমল করছে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে বিছানাসহ মেয়েটার চোখে মুখে। লাল ড্রেসটাতে দুধে আলতা গায়ের রঙে ত্রিধাকে একদম লাল পরি লাগছে। আহিয়ান বিড়বিড় করে বলল, আকাশ থেকে নেমে আসা লাল পরি। একজন আরেকজনের নিঃশ্বাস উপলব্ধি করতে পারছে তারা এতটাই কাছে। এর মাঝেই হঠাৎ সিধা চোখ খুলে বলল, আহিয়ান ভাই, প্লিজ আমাকে এবারের মতো ছেড়ে দিন। আর জীবনও এমন করব না। পিঙ্কি প্রমিস। আহিয়ান এবার নিজেও থতমত খেয়ে গেল। এই পাগলি মেয়েটাকে এভাবে দেখার কিছুই নেই। কথাটা মনে মনে বলেই সে ত্রিধাকে ছেড়ে দিল। তারপর একটু গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে ত্রিধার উদ্দেশ্যে বলল, তোর এখানে কি চাই? সেই ছোটবেলা থেকে দেখছি। আমাকে ডিস্টার্ব না করলে কি তোর ভালো লাগে না? ত্রিধা বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলল, আমি আপনাকে কিভাবে ডিস্টার্ব করলাম? বরং আপনিই তো আমার বিছানায় এসে ঘুমিয়ে আছেন। আহিয়ান এবার নিজের ভুল বুঝতে পেরে বলল, সর সামনে থেকে, অন্য রুমে চলে যাচ্ছি। আহিয়ান দরজার সামনে যেতেই ত্রিধা ডেকে বলল, আহিয়ান ভাই। আহিয়ান পিছনে ঘুরে আস্তে করে বলল, হুম। ত্রিধা টুকটুকে লাল গাউনটাকে হাতে ধরে ঘোরাতে ঘোরাতে বলল, আমাকে কেমন লাগছে? আহিয়ান এক নজর ত্রিধার মুখের দিকে তাকিয়ে বলল, একদম সাদা মুলা থেকে লাল মুলার মতো লাগছে। ত্রিধা চোখ গোল গোল করে তাকিয়ে বলল, কি? আহিয়ান আর কিছু না বলে বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। আর ত্রিধা রাগে জিদ্দে হন হন করে ঢুকলো ড্রেস চেঞ্জের জন্য ওয়াশরুমে। বিকেল ৬টা বাজে। আলী আহমেদ খানের গাড়ি ও তানবীরের বাইকের শব্দ একসাথে পাওয়া যাচ্ছে। তানবীর অফিস ছুটির পর একটা জরুরি প্রয়োজনে আব্বু চাচ্চুদের অফিসে গিয়েছিল। সেখান থেকে একেবারে ওনাদের নিয়েই ফিরেছে। বাড়িতে ঢুকতে ঢুকতে খানবাড়ির পুরুষরা ব্যবসায়িক আলোচনায় ব্যস্ত। তানভীর কলিং বেল বাজাতে গিয়ে লক্ষ্য করল দরজা খোলাই আছে। দরজা এভাবে খোলা দেখে তার মনে একটু সন্দেহ জাগলো। এগিয়ে গেল ভেতরে। সারা বাড়ি অন্ধকার দেখে সে একটু থমকে দাঁড়ালো। ইতিমধ্যেই তার পাশে এসে দাঁড়িয়েছে আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান। আলী আহমেদ খান একটু গম্ভীর কণ্ঠে বললেন, বাড়ির লোক সব কই? এই অসময়ে সারা বাড়ির লাইট অফ কেন? তানভীর একটু আশ্বাস দিয়ে বলল, আমি দেখছি বড় আব্বু। বলেই তানভীর এগিয়ে গেল লাইট
এর সুইচের দিকে। লাইট অন। এক মুহূর্তেই। সারপ্রাইজ! সকলে অবাক হয়ে সেদিকে তাকালেন। দেখলেন আবির, মেঘ, আহিয়ান, আহিয়া, সিধা, আদি, রাই ও আদিবা দাঁড়িয়ে আছে। তানভীর তো খুশিতে ছুটে গেল আবিরের দিকে। জাপটে ধরে বলল, কেমন আছো ভাইয়া? আবিরও এতদিন পরে ভাইকে দেখে খুশিতে জড়িয়ে ধরে বলল, ভালো আছি। তুই কেমন আছিস? তোমাকে ছাড়া ভালো ছিলাম না এত বছর, কিন্তু এখন বিন্দাস আছি। পাশ থেকে মেঘ কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, ভাইয়া তো আমায় ভুলেই গেছে। এবার তানভীর মেঘের কাছে গিয়ে কাঁধ জড়িয়ে ধরে বলল, আমি কি আমার মিষ্টি বোনটাকে ভুলে যেতে পারি? মেঘ তো এবার কেঁদেই দিল, বলল, কেমন আছো ভাইয়া? তানভীর তার আহ্লাদি বোনের চোখের পানি মুছে দিয়ে বলল, ভালো আছি বনু। তুই কেমন আছিস? এতদিন ভালো ছিলাম না তোমাদের ছাড়া, এখন ভালো আছি। অন্যদিকে আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আহিয়ান ও আহিয়া এগিয়ে গেল সেদিকে। ওনাদের সালাম করে দোয়া নিল। আবির এগিয়ে গিয়ে বাবাকে সালাম করে বুকে জড়িয়ে ধরল। আলী আহমেদ খান এত বছর পর ছেলেকে কাছে পেয়ে হয়তো কিছুটা আবেগী হয়ে উঠলেন। আবিরের কপালে চুমু দিয়ে বলল, এই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আর যাস না বাপ। শেষ বয়সে তোদের সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। আবির বাবাকে আরেকবার জড়িয়ে ধরে বলল, যাব না আব্বু, আর কোথাও যাব না তোমাদের ছেড়ে। এদিকে মেঘ, আদি ও রাই এসে বাড়ির তিন কর্তাকে সালাম করলো। আদি ইকবাল খানকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আমি লন্ডনের চাকরিটা থেকে রিজাইন নিয়েছি। এখন থেকে তোমাদের সাথেই দেশে থাকবো। তোমাদের ব্যবসা সামলাবো ভাইয়ার সাথে। ইকবাল খানের চোখ খুশিতে চকচক করে উঠল। বলল, সত্যি বলছিস বাবা? তোরা সত্যিই কেউ আর যাচ্ছিস না? আদি মাথা জাকিয়ে বলল, জি আব্বু। মেঘ তো নিজের আব্বুকে জড়িয়ে ধরে সে কি কান্না! ওর কান্নায় মুহূর্তেই হাসিখুশি পরিবেশটা ভারী হয়ে উঠল। আদিবা ছুটে এসে আলী আহমেদ খানের কোলে উঠল। কোল থেকেই বারবার বলছে, বড় দাদু, আমার বড় আম্মু কাঁদছে, তুমি কি মেরেছ? আলী আহমেদ খান হেসে দিয়ে বলল, না ছোট বউ, মেঘ আমার অনেক আদরের মেয়ে, আমি কি তাকে মারতে পারি? আদিবা খিলখিলিয়ে হেসে বলল, মেঘ না, আম্মু বলো, আম্মু। আদিবার মুখের মিষ্টি বুলি শুনে মেঘ সহ সকলেই হেসে দিল। মেঘ কান্না মুছে আদিবার গালে চুমু দিল। সন্ধ্যার পর্দা তখন ধীরে ধীরে নেমে আসছে। আকাশের বুকে লালচে আভা মিলিয়ে গিয়ে এক ধরনের নীলচে অন্ধকার নামছে চারপাশে। রাস্তার বাতিগুলো একে একে জ্বলে উঠছে। বাতাসে হালকা শীতলতা। শহরের ব্যস্ততার ভেতরেও একটা শান্ত নিস্তরঙ্গ আমেজ জমে আছে। কাছেই একটা দোকান থেকে ভাজা সমোসার গন্ধ নাকে লাগছে। চিরচেনা সেই ছোট্ট চায়ের দোকানটায় যেন সন্ধ্যার জামায়াত আসর বসেছে আজ বহু বছর পর। বাঁশের বেঞ্চ, কাঠের টেবিল আর কাচের গ্লাসে ধোঁয়া ওঠা চা, সবকিছুতেই অন্যরকম পরিচিত আর আপন গন্ধ। সেই দোকানের এক কোণে পাশাপাশি বসে আছে আবির, তানভীর, রাকিব, রাসেল ও মুবারক। সামনে রাখা ধোঁয়া ওঠা চায়ের কাপ, টেবিলের উপর কয়েকটা বিস্কুটের প্লেট। আড্ডার ফাঁকে ফাঁকে চায়ের ধোঁয়া উড়ে যাচ্ছে বাতাসে। এই যে এতদিন পর আবার সবাই একসাথে, মজাই লাগছে। মোবারক হাসতে হাসতে বলল, চায়ের কাপে চুমুক দিতে দিতে। আবির উত্তর দিল, এতগুলো বছর ধরে তোদের সাথে চায়ের দোকানের এই আড্ডাগুলোকে অনেক মিস করেছি দোস্ত। রাকিব হঠাৎই বলে উঠল, আবিরকে ছাড়া তো চায়ের দোকানের আড্ডা আগে কখনো জমতই না। তাই তো গত 10-12 বছরে এখানে এসে আমাদের একবারও আড্ডা দেওয়া হয়নি। তানভীর হাসতে হাসতে টেবিলে চাপড় মারল, ঠিকই বলেছ, ভাইয়াকে ছাড়া কি চায়ের আড্ডা জমে? তবে এখন থেকে আড্ডা হবে আগের মতো, প্রতি শুক্রবার। আবির বলল, থাম এবার তোরা, সব হবে। এবার রাসেল আবিরকে উদ্দেশ্য করে বলল, তোর মতো ছেলে সত্যিই আজকালকার জমানায় পাওয়া যায় না। আমাদের 5 বন্ধুর মধ্যে তুই সবচেয়ে বেশি দায়িত্বশীল। তোর জায়গায় আমি হলে বিদেশের মাটিতে থেকে কখনো নিজের বিজনেস সামলাতে পারতাম না। তুই একা হাতে পরিবার, ব্যবসা, ছেলে মেয়ের ভবিষ্যৎ সব সামলে নিয়েছিস। আবির রাসেলের কাঁধে হাত রেখে বলল, হইছে বাপ, আর গ্যাস দিস না। বেশি ফুইলা গেলে ফুইটা যাম। আবিরের এমন ব্যঙ্গ করা কথা শুনে তানভীর, রাকিব, রাসেল, মোবারক একসাথে হেসে দিল। রাকিব বলল, অফিসে কবে যাওয়ার চিন্তা ভাবনা করেছিস? আবির মুখ স্বাভাবিক রেখে বলল, ভাবছি আগামীকাল থেকেই যাব। এবার রাকিব আবারও বলল, প্রয়োজন নেই, কয়েকটা দিন বাড়িতে থাক, পরিবারকে সময় দে, তারপর আসিস। পাশ থেকে তানভীর বলল, ভাইয়া,
এত তাড়াহুড়া কেন করছো? দেশে যখন এসেছো নিজের অফিসে তো যাবেই। কয়েকটা দিন বাড়িতে থেকে রেস্ট করো। ওরা তো ঠিকই বলেছে, কয়েকটা দিন বাড়িতে থাক। রাসেলের কথায় রাকিব, তানভীর, মোবারক সায় জানালো। আবির কিছুক্ষণ ভেবে দুষ্টু হেসে বলল, বাড়িতে থাকলে আমি একা থাকবো কেন? তোদের সবাইকে থাকতে হবে। ওর এমন অদ্ভুত কথা শুনে বাকিরা সবাই আশ্চর্য কণ্ঠে বলল, কি? আবির হেসে হেসে বলল, কি না জি, সবার পরিবারকে নিয়ে একটা রিইউনিয়ন করলে কেমন হয়? পাহাড় বা সমুদ্রে, 1 সপ্তাহের জন্য। তানভীর বলল, রিইউনিয়ন মানে পুনর্মিলনী। ওয়াও, দ্যাটস আ গ্রেট আইডিয়া। মোবারক ও আবির তানভীরের সাথে সায় দিল। রাকিব ও রাসেল চুপ করে বসে আছে। ওদের দিকে তাকিয়ে আবির বলল, কিরে, তোদের আবার কি হলো? রাকিব বলল, তোরা যা দোস্ত। আবির ভ্রু কুঁচকে বলল, কেন? রাসেল বলল, আমরা দুইজন যদি চলে যাই 1 সপ্তাহের জন্য তাহলে অফিসের কি হবে? অফিস কে সামলাবে? আবির খানিকটা হেসে বলল, ওটা নিয়ে তোদের ভাবতে হবে না, আমি সব ম্যানেজ করে নেব। তোরা শুধু প্রস্তুতি নে। এবার রাকিব আর রাসেল একসাথে হুররে বলে চিৎকার দিয়ে আবিরকে জড়িয়ে ধরল। তানভীর আর মোবারক এসে ওদের 3 জনকে জড়িয়ে ধরল। ওদের 5 জনের এত খুশি দেখে দোকানের আরো লোকেরা চা খেতে খেতে ওদেরকেই দেখছে। হয়তো তারা বোঝার চেষ্টা করছে এই মধ্য বয়সে এসেও 5 বন্ধুর এতটা খুশির কারণ। ওদের হাসি মজায় দোকানটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। দোকানদার মাঝে মাঝেই এগিয়ে এসে কাপ ভরে দিচ্ছে। পাশেই অন্য গ্রাহকেরা বসে খুঁটিনাটি গল্প করছে। বাইরে হালকা হাওয়া বইছে। দোকানের পাশে ঝুলে থাকা লণ্ঠনের আলো 5 বন্ধুর মুখ স্পষ্ট ভেসে উঠেছে। অবশেষে সিদ্ধান্ত হলো, আগামী 2 দিন পর তারা সবাই সাজেক যাবে। এই 2 দিনের মধ্যে সবাই সবকিছু গুছিয়ে যার যার অফিস থেকে 1 সপ্তাহের ছুটির ব্যবস্থা করে নেবে। সন্ধ্যার সেই আবহে তাদের আড্ডা যেন এক টুকরো জীবনের অবিচ্ছেদ্য অংশ। চেনা, সহজ অথচ ভীষণ আপন। হ্যালো, হ্যালো, তামিম, আমার কথা শুনতে পাচ্ছিস? বলতে বলতে মেঘ সোফা থেকে উঠে একপাশে গিয়ে দাঁড়ালো। সেই মুহূর্তে বাড়িতে ঢুকলো আবির, তানভীর। আবির মেঘের দিকে এগিয়ে গিয়ে বলল, তোমাকে কতবার বলেছি সিমটা চেঞ্জ করে দেই, কিন্তু তুমি কোনো কথাই শুনতে চাও না। এই সিমটা তো অনেক নেট ডিস্টার্ব করে। মেঘ মুখটা একটু গম্ভীর করে বলল, করুক, তাও আমি এটাই ব্যবহার করব। আবির মৃদু হেসে বলল, তা মহারানী কার সাথে কথা বলা হচ্ছিল? মেঘ একটু কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, আহিয়ার আব্বু তামিমের সাথে কথা বলছিলাম। আমরা যে দেশে ফিরেছি সেটাই ওকে জানালাম। এবার আবির বলল, ও আচ্ছা। ওদের কথার মাঝেই ত্রিধার কণ্ঠ শোনা যাচ্ছে জোরে জোরে। তানভীর আসার পর থেকেই ত্রিধা অভিমানী কণ্ঠে তার পাপাকে বলছে, পাপা তুমি সবাইকে পেয়ে আজকে আমাকে ভুলে গেছো। তানভীর বলল, আমি কি আমার মাম্মামকে ভুলে যেতে পারি? ত্রিধা মুখ গম্ভীর করে সোফার এক কোণে বসে বলল, ভুলেই গেছো, তা তো আমি প্রমাণ পাচ্ছি। তানভীর তার আহ্লাদী মেয়েকে বোঝানোর ভঙ্গিতে বলল, তুমি এখনো কিছুই প্রমাণ পাওনি মাম্মাম। ত্রিধা তার পাপার দিকে একটু তাকিয়ে বলল, প্রমাণ পেয়ে। পুরো কথা শেষ করার আগেই ত্রিধার চোখ বড় বড় হয়ে গেল। দেখলো তানভীরের হাতে 3টা কিটক্যাট চকলেট। তানভীর একটা এগিয়ে দিল মেয়ের দিকে, আর 2টা এগিয়ে দিল আহিয়া ও আদিবার দিকে। ত্রিধা খুশিতে তার পাপাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ পাপা, আই লাভ ইউ সো মাচ। ইউ আর দ্য বেস্ট পাপা ইন দিস ওয়ার্ল্ড। বাবা মেয়ের কাণ্ড দেখে উপস্থিত সকলেই হেসে দিল। আহিয়ান সিঁড়ি দিয়ে নামছিল। ত্রিধার এমন আহ্লাদী কণ্ঠ শুনে একা একাই বিরক্ত ভঙ্গিতে বিড়বিড় করলো, যত ঢং। বন্যার মেঘ সবাইকে রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। একে একে খাবার টেবিলে উপস্থিত হলো খান বাড়ির ছোট বড় সকল সদস্য। বহু বছর পর পুরো পরিবার আজ একসাথে খেতে বসেছে। আলী আহমেদ খান বললেন, মৃত্যুর আগে সবাই একসাথে, এই দিনটাই তো দেখার আমার শেষ ইচ্ছে ছিল। এই বুড়ো বয়সে আমার আর কি চাওয়া থাকতে পারে? আলী আহমেদ খানের পাশেই বসেছে আহিয়ান, সেই ছোটবেলার মতো। আহিয়ান বড় দাদুর হাতে হাত রেখে আশ্বাস দিয়ে বলল, কে বলেছে তুমি বুড়ো হয়ে গেছো? তুমি তো এখনো ইয়াং ম্যান। এবার চিরা এসে পেছন থেকে আলী আহমেদ খানের গলা জড়িয়ে ধরে বলল, ইয়েস দাদু, তুমি তো এখনো অনেক হ্যান্ডসাম। নিজেকে বুড়ো কেন বলছো? আলী আহমেদ খান হাসলো। ইকবাল খান পাশ থেকে বলল, ভাইজান, আজ এত খুশির দিনে এসব কেন বলছেন? আবির সবার মনোযোগ ঘোরানোর জন্য বলল, তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। ইকবাল খান আবিরের দিকে তাকিয়ে বলল, বাড়ি ফিরেছি পর থেকে তো শুধু সারপ্রাইজ আর সারপ্রাইজই পাচ্ছি। এখন আবার কি সারপ্রাইজ দিবি? সারপ্রাইজের কথা শুনে তো আহিয়া ও ত্রিধা ভীষণ এক্সাইটেড।
আহিয়া উঠে এসে আবিরকে বলল, পাপা তাড়াতাড়ি বলো না কি সারপ্রাইজ। ওর দেখা দেখি ত্রিধাও এসে আবিরকে বলতে লাগলো, ও বড় পাপা তাড়াতাড়ি বলে ফেলো না, আমার যে আর তর সইছে না। আহিয়ান এক নজর সেদিকে তাকিয়ে বিড়বিড় করল, রেডিকিউলাস। আলী আহমেদ খান পাশে বসে থাকায় খুব সহজেই আহিয়ানের কথাটা শুনতে পেল। মুচকি হেসে আবারও মনোযোগ দিল আবিরের কথার দিকে। আবির আহিয়া ও ত্রিধার উদ্দেশ্যে বলল, আরে আম্মুরা আমি তোমাদের অবশ্যই বলবো এবং এখনই। তোমরা গিয়ে বসো আমি বলতেছি। ওর কথা শুনে খুশিতে দুইজন গিয়ে চেয়ারে বসলো। আবির বাবার উদ্দেশ্যে বলল, আব্বু অনেক বছর বাইরে ছিলাম, পুরানো বন্ধু ও আত্মীয় স্বজন তাদের কারোর সাথেই তেমন একটা কথা হয় না। ভাবছি সবাই একসাথে কোথাও বেড়াতে যাই, তাহলে একসাথে সবার একটা রিইউনিয়ন হবে, ছেলে মেয়েরাও একটু আনন্দ করতে পারবে। আমাদের পুরনো বন্ধু বান্ধবদের সাথে আমাদের সম্পর্ক এখনো কতটা মজবুত এবং কতটা বিশ্বাসের, তা দেখে আমাদের ছেলেমেয়েরা অনেক কিছু শিখবে। আবিরের পুরো কথা শুনে মোজাম্মেল খান বললেন, কোথায় বেড়াতে যাবে? আবির মৃদু হেসে বলল, আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছি, পুরো ফ্যামিলি নিয়ে সাজেক ভ্যালি ঘুরতে যাব 7 দিনের জন্য। পাশ থেকে হঠাৎ তীরা চিৎকার দিয়ে বলল, সাজেক ভ্যালি মানে মেঘের রাজ্য, ওয়াও। আহিয়ান এবার বিরক্ত হয়ে তীরাকে একটা ধমক দিয়ে বলল, শাট আপ ইডিয়েট, বড়দের কথার মাঝখানে বাচালগিরি করা বন্ধ রাখ। আবির ছেলের দিকে তাকিয়ে একটু চোখ রাঙানি দিল। মুহূর্তেই আহিয়ান মাথা নিচু করে খাওয়া শুরু করলো। আবির আবারও সকলের দিকে তাকিয়ে বলা শুরু করলো, তোমরা সবাই প্রস্তুতি নাও, আগামী পরশুদিন আমরা সবাই একসাথে সাজেক যাচ্ছি। ফিদা যেই না আরেকটা চিৎকার দিয়ে বলবে হুররে, ঠিক তখনই চোখ গেল আহিয়ানের গম্ভীর মুখে। মুহূর্তেই ত্রিধা রানী ঠোঁটে এক আঙ্গুল চেপে বসে রইল। মেঘ আবিরের গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, কিন্তু সবাই কি এত অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে যেতে পারবে? তাছাড়া মিম ও ফুপিদের তো এখনো জানানো হয়নি। এমনকি মিম তো জানেই না আমরা দেশে ফিরেছি। এবার তানবীর খেতে খেতে বলল, বনু তুই এত চিন্তা করিস না, যেখানে ভাইয়া আর আমি আছি সেখানে কোনো কাজ পড়েই থাকবে না। আমি আর ভাইয়া বাড়ি ফেরার সময় ফুপির বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে সবকিছু বলে মিমের সাথে দেখা করে পরেই বাড়িতে ফিরেছি। আহিয়া খুশিতে গদমদ হয়ে বলল, মিম ফুপি জানে আমরা যে দেশে ফিরেছি? তানবীর মৃদু হেসে বলল, হ্যাঁ জানে। এবার আহিয়া একটু মন খারাপ করে বলল, ফুপিকে নিয়ে কেন আসলে না? তানবীর ভাগ্নির মাথায় এক হাত বুলিয়ে দিয়ে বলল, মন খারাপ করো না মা, তোমার আরিফ চাচ্চু বাড়িতে নেই, তাই মিম আসেনি। তবে আরিফের সাথে ফোনে কথা হয়েছে, আরিফ মিম ও উষাকে নিয়ে আগামীকালই আসবে। এবার আহিয়া খুশিতে বলল, ওয়াও দ্যাটস গ্রেট। উষাকে তো সামনাসামনি দেখাই হয়নি। গত 12 বছরে সকলের জীবনেই অনেক পরিবর্তন ঘটেছে। বিয়ের শুরুতে মিমের বেবি কনসিভ করতে না চাইলেও দীর্ঘ 10 বছর পর আরিফ ও মিমের ফুটফুটে একটি মেয়ে সন্তান হয়। আরিফ তার মেয়ে বলতে পাগল, তাছাড়া জান্নাত ও আসিফের মেয়েও অনেক বড় হয়ে গেছে। সিধা ও জান্নাতের মেয়ে জুই একই গার্লস কলেজে পড়ে। অন্যদিকে আইরিনের বছর 5 হলো বিয়ে হয়েছে, কিন্তু এখনো সন্তান নেয়নি তারা। আইরিনকে বড় এক বনেদি পরিবারে বিয়ে দেওয়া হয়েছে। যৌবনের শুরুতে রাদিফের সাথে তার একটা ভালো বন্ধুসুলভ সম্পর্ক থাকলেও সময়ের বিবর্তনে তা কালচে রূপ ধারণ করেছিল। তাই এই এক জীবনে রাদিফ ও আইরিনের প্রেমটা অপূর্ণই রয়ে গেল। বর্তমান। মেঘ তানবীরের উদ্দেশ্যে বলল, ওরা সবাই যাবে তো? তানবীর জবাবে বলল, হ্যাঁ সবাই যাবে, শুধু ফুপি আর ফুপা বাদে। মেঘ বলল, কেন? ফুপির হাঁটুর ব্যথাটা বেড়েছে, তাই সে দূরে কোথাও যেতে পারবে না। এতক্ষণে সকলের কথা শুনে আলী আহমেদ খান নীরবতা ভেঙে আবিরের উদ্দেশ্যে বলল, আবির তোমাদের প্ল্যানটা ভালো, কিন্তু আমি আর তোমার আম্মু যাচ্ছি না। তোমরা সকলে যাও, আনন্দ করো। আবির খানিকটা ভ্রু কুঁচকে বলল, কেন আব্বু? চলুন না সবাই একসাথে যাই, ভালো লাগবে। এবার মেঘ এসে আলী আহমেদ খানকে বলল, চলেন না আব্বাজান, সবাই একসাথে গেলে অনেক মজা হবে। কিন্তু আলী আহমেদ খান জানালেন, এই বয়সে তাদের এত জার্নি শরীরের জন্য অনেক ক্ষতিকর। আলী আহমেদ খানের কথা শুনে এবার মোজাম্মেল খান, ইকবাল খান, হালিমা খান ও আকলিমা খান একসাথে জানালো, তারা কেউই যাচ্ছে না। এবারে ট্রিপে যেন পরিবারের বাকিরা যায়। আবির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কি আর করার, গুরুজনদের যেখানে অসুবিধা হবে সেখানে তাদের জোর না করাই উত্তম।
মেঘ ও বন্যার খানিকটা মন খারাপ হয়ে গেল। সেটা দেখে মোজাম্মেল খান মেয়ে ও ছেলের বউকে কথা দিলেন, অন্য এক সময় তারা পুরো পরিবার মিলে ঢাকার মধ্যেই কোথাও ঘুরতে যাবে। এই কথা শুনে মুহূর্তেই সকলের চেহারায় হাসি ফুটে উঠল। সুন্দর মনোমুগ্ধকর একটা সকাল। সূর্যি মামা চারদিকে আলো ছড়িয়ে তার কাজ সমাপ্ত করায় ব্যস্ত। আহিয়ান আজ সকাল সকাল বের হবে বলে ঠিক করেছে। অনেকগুলো বছর পেরিয়ে গেছে। ছোটবেলার বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ার বাইরে কথা ও দেখা সাক্ষাৎ হয় না। আহিয়ান শাওয়ার সেরে এসে পড়ল বিপত্তিতে। তার লাগেজটা রুমের কোথাও নেই। গতকাল সন্ধ্যায় চিদার রুম ছেড়ে তাড়াতাড়ি আসার সময় লাগেজটা নিজের রুমে আনতে ভুলেই গেছে। এখন টাওয়ার পর অবস্থায় কিভাবে যাবে চিদার রুমে? আহিয়ানের পাশের রুমটাই দ্বিধার, কিন্তু একটা মেয়ের রুমে হঠাৎ করে ঢোকা মোটেও সভ্যতার লক্ষণ নয়। কিন্তু কি আর করার, যেতেই হবে ভেবেই হাঁটা দিল চিদার রুমের দিকে। দরজায় কয়েকবার টোকা দিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। আহিয়ানের হাতের হালকা ধাক্কায় রুমের দরজাটি খুলে গেল। দরজা খোলা দেখে আহিয়ান ভাবল রুমের ভেতরে কেউ নেই। তাই স্বাচ্ছন্দ্যে ভেতরে ঢুকে এগিয়ে গেল লাগেজটির দিকে। লাগেজ হাতে পেছনে ঘুরতেই নজর গেল বিছানার দিকে। সেখানে এলোমেলো হয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে ত্রিধা। ঘুমের মধ্যে মেয়েটাকে অনেক মায়াবী লাগছে। এলোমেলো চুলগুলো কিছুটা ছড়িয়ে ছিটিয়ে আছে চেহারায়। গোলাপি ওষ্ঠযুগল নিঃশ্বাসে ওঠানামায় মৃদু মৃদু কাঁপছে। আহিয়ান লাগেজটা ছেড়ে দিয়ে এক পা দুপা করে এগিয়ে গেল সেদিকে। হালকা ঝুঁকে তাকালো তীরার মায়াবী আদলে। আলতো স্পর্শ করলো মেয়েটার চোখের বড় বড় পাপড়িতে। তারপর হালকা ফু দিল কপালে অবহেলিত পড়ে থাকা চুলগুলোতে। মুখের উপর গরম নিঃশ্বাস অনুভব হতেই ত্রিধা হালকা নড়েচড়ে চোখ মেলল। উঠে বসে পুরো রুমে এক নজর তাকালো, দেখলো পুরো রুমে কোথাও কেউ নেই। হঠাৎ চোখ গেল ঘড়িতে, সকাল ৯টা বাজে। এটা দেখার পর ত্রিধার চোখ তো কপালে ওঠার উপক্রম। চোখ বড় বড় করে একবার তাকিয়ে দেখে দৌড় দিল ওয়াশরুমের দিকে। ঝটপট ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিল কলেজের জন্য। ব্যাগ কাঁধে সিঁড়ি দিয়ে নামতে নামতে লক্ষ্য করল একবার ড্রয়িং রুমের সকলের দিকে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান ও তানবীর সকাল সকাল নাস্তা খেয়ে বেরিয়ে গেছেন। বাকিরা এখন নাস্তা করছে। মেঘ, রাই ও বন্যা রান্নাঘরে। নিজের মাম্মামকে রান্নাঘরে দেখে চিদা নাস্তা না করে চোরের মতো বেরিয়ে যাচ্ছিল কলেজের উদ্দেশ্যে। কিন্তু আহিয়ানের চোখে তা খুব সহজেই ধরা পড়ে গেল। আহিয়ান হালকা শয়তানি হেসে বন্যার উদ্দেশ্যে বলল, মামনি, একটু এদিকে এসো তো। বন্যা কিচেন থেকে বেরিয়ে আহিয়ানের উদ্দেশ্যে বলল, তোর কিছু কি লাগবে আহিয়ান? আহিয়ান চিদার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ, আমার আরেকটা ডিম পোস্ট করে দাও প্লিজ। ঠিক তখনই বন্যার চোখ গেল প্রধান ফটকের দিকে। চিদা ছুটে বেরিয়ে যাচ্ছিল কলেজের উদ্দেশ্যে। হঠাৎ মায়ের ডাকে থমকে দাঁড়ালো। চোখ বন্ধ করে ঘুরে সকলের দিকে ফিরল। চোখ খোল। মায়ের ধমক শুনে চিদা হঠাৎ কেঁপে উঠে চোখ মেলল। প্রথমেই নজর পড়ল মায়ের রাগী মুখ। তারপর নজরে গেল একটু দূরে আহিয়ানের দিকে, যে মিটিমিটি হেসে পরোটা মুখে দিচ্ছে। চিদা রাগে কটমট করে সেদিকে তাকালো। ওই, পিছনে কি? আমার দিকে তাকা। মায়ের ধমকে চিদা থতমত খেয়ে তাকালো। তোকে আর কতবার বলতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়বি, তারপর পড়তে বসবি। ঠিক ৮টায় তোর পাপার সাথে নাস্তার টেবিলে থাকবি। সিদা একটু ইতস্তত করে বলল, না মানে মাম্মাম, কাল থেকে উঠবো, আজকে সজাগ পাইনি। ছিঃ দ্বিধা, এই একই কথা আর কতদিন বলবি? প্রতিদিনই তো বলিস কাল থেকে উঠবো। আহিয়ান খাওয়া শেষ করে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এসে বলল, থাক মামুনি, আজকের জন্য ছেড়ে দাও, বলেছে তো কাল থেকে ভালো হয়ে যাবে। বন্যা রাগে কটমট করতে করতে বলল, ও প্রতিদিনই একই কথা বলে। আহিয়ান মুখটাকে একটু অসহায় ভাব করে বলল, থাক মামুনি, পিচ্ছি মানুষ, আরেকবার সুযোগ দাও। সিধা আহিয়ানের দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে মনে মনে বলল, বিদেশি বাদর, জুতো মেরে গরু দান করা হচ্ছে তাই না? নাস্তা খেয়ে বের হ। মায়ের কথায় চিদা ভাবনাচ্যুত হলো। চিদা জানালো সে খাবে না আর এখন হাতে সময় নেই। ইতিমধ্যেই আহিয়ান চিদাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেছে। চিদাও তাড়াতাড়ি বেরিয়ে গেল। তার অনেক লেট হয়ে যাচ্ছে। চিদাকে দেখা মাত্রই ড্রাইভার আঙ্কেল গাড়ি বের করতে গেলেন।
সিধা গাড়ির অপেক্ষা করছে। ঠিক তখনই আবিরের নীল রঙের বাইকটি নিয়ে বাড়ির গ্যারেজ থেকে বেরিয়েছে আহিয়ান। পরনে তার কালো শার্ট ইন করা। সুঠামদেহী আহিয়ানের হাতের কবজিতে কালো চকচকে একটা নতুন ঘড়ি, চোখে সানগ্লাস। সিধা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আহিয়ানের যাওয়ার দিকে। মনে মনে বলল, ফর্সা বাদরটাকে কালো শার্টে হেব্বি লাগছে। হঠাৎ গাড়ির হর্নের শব্দে সিধা সেদিকে তাকালো। দেখলো ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এবার সিধাও চলল কলেজের উদ্দেশ্যে। বেলা 11টা। খানবাড়িতে এসে পৌঁছালো আরিফ, মিম ও উষা। মিম তো ছুটে গিয়ে জড়িয়ে ধরল মেঘকে। দুই বোনের সে কি কান্না। মনে হচ্ছে দুজন দুজনকে কত যুগ পরে দেখেছে। আরিফ গিয়ে একে একে সকল বয়োজ্যেষ্ঠদের সাথে কুশল বিনিময় করল। উষা তো এসেই আহিয়ার কোলে চড়ে বসে আছে। সেটা দেখে আরিফ আর কি যে কান্না। রাই কিছুতেই তাকে সামলাতে পারছে না। অবশেষে আহিয়া একসাথে দুজনকে কোলে নিয়ে সোফায় বসে আছে। আসসালামু আলাইকুম। আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2। কে কে ইউটিউব চ্যানেলে ভয়েস চাও? কমেন্টে